নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তৃণমূলের যে সমস্ত বিধায়ক 58 জন প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা চেয়ে স্পিকারের কাছে চিঠি দিলেন এবং স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করলেন। তারপরে ওই শিবিরে যারা যারা গিয়েছেন তাদেরকে তৃণমূল বলা শুরু করলো যে, তৃণমূলের অভিযোগ বলতে পারে যে বিজেপির হাত থেকে বাঁচতে তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। এবং তাদের যেটা মূল অভিযোগ ছিল তৃণমূলের, যে এরা আসলে ইডি সিবিআই পুলিশ কেস থেকে বাঁচার জন্য এদেরকে ঋতব্রতের সঙ্গে যেতে হয়েছে, তাছাড়া তাদের কোনো উপায় ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বিজেপিকে সরাসরি কাঠগড়া দাঁড় করিয়েছিলেন যে বিজেপি পুলিশ দিয়ে চাপ দিয়ে এদেরকে অনেককে ভয় দেখিয়ে ওই শিবিরে পাঠিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল। তো এর সঙ্গে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই ইডি সিবিআই পুলিশ বাদ দিন, তারপরও ওই এলাকায় ঢুকলে বা এলাকায় বিচরণ করলে, তারা জিতে বিধায়ক হয়েছেন যদিও, করলে হচ্ছে বিজেপির লোকদের থেকে ডিম থেরাপি তারা পেতে পারেন বা ডিম খেতে হতে পারে, ডিম ছড়া হতে পারে তাদের দিকে। তো কেউ কেউ বলতেন যে ওই ডিম থেরাপির হাত থেকে বাঁচার জন্য কেউ কেউ নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে গিয়ে ফিরেছেন, এই সমস্ত বিধায়কদের সম্পর্কে বলেছিলেন। তো দেখা গেল যে শেষ পর্যন্ত ঋতব্রতর হাত ধরে হচ্ছে ডিম থেরাপি থেকে বাঁচলেন না এক বিধায়ক, সেটাই ঘটেছে সোমবার দিন। এবং আরেকটি কথা বলি, সেটা হলো যে তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া, মানে বিধানসভা ভোটের পরে তৃণমূল থেকে যে 20 জন সাংসদ, লোকসভা সাংসদ বেরিয়ে গিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাদের কিন্তু এবার চাপ বাড়ছে। সেই চাপটা কিন্তু সোমবার দিন বেশ অনেকটা বেড়েছে। এরপরে কি হবে সেটা কিন্তু, তাদের ভবিষ্যৎ কিন্তু ক্রমশ অনিশ্চিতের দিকে যাচ্ছে। তো সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করি যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু আনন্দিত হব, উৎসাহিত হব। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসি যে ডিম থেরাপি হলো সোমবার দিন বীরভূমের কাজল শেখ, মানে উনি হাসানের হচ্ছে বিধায়ক তৃণমূলের, এবং ঋতব্রত শিবিরে চলে গিয়েছেন। বীরভূমে 5 জন যারা বিজেপি তৃণমূলের প্রতীকে জিতেছেন, 5 জনই ঋতব্রত শিবিরে রয়েছেন। যেমন হাসানের কাজল শেখ রয়েছেন, নানুরের বিধান মাঝি রয়েছেন, চন্দ্রনাথ সিনহা রয়েছেন বোলপুরে, নলাটি রাজেন্দ্র প্রসাদ সিং রয়েছেন এবং মুরারয়ে মোশাররফ হোসেন। 5 জনই যে মোটামুটি কাজল শেখ বা তাদের নেতৃত্ব মিলে হচ্ছে ঋতব্রত শিবিরে গিয়েছেন। এদের 5 জনেরই এখন কোনো অ্যাক্টিভিটিস নেই সেই অর্থে। এরা বিধানসভায় আসেন, কলকাতা থাকেন অনেক সময় এমএলএ হোস্টেলে, আবার হচ্ছে বাড়িতে ফিরে যান, বাড়িতে ফিরে গিয়ে হচ্ছে বাড়িতেই থাকেন মোটামুটি ভাবে। বীরভূমের অনেক নেতাই ইতিমধ্যে ঋতব্রত শিবিরে যোগদান করেছেন যারা বিধায়ক নন বা সাংসদ নন। 2 সাংসদ তো করেছেন, শতাব্দী রায় এবং অসিত মাল। এরা মোটামুটি বাড়িতেই থাকতেন। তো কাজল শেখ সোমবার 27শে জুলাই তিনি নানুরে এসেছিলেন। নানুরে কাজল শেখের বাড়ি, নানুরে বাসাপাড়াতে এসেছিলেন। এখানে আপনারা জানেন যে 2000 সালে যে সুচপুর গণহত্যা, নানুরের বিখ্যাত 11 জন তৃণমূল কর্মী যারা তৃণমূল করার অপরাধে যাদেরকে খুন করা হয়েছিল, অভিযুক্ত ছিল সিপিএম এর নেতৃত্ব। সিপিএম এর বহু লোক হচ্ছে এই ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদের। তো সেই নানুরে সেই 11 জন শহীদকে প্রতি বছর 27শে জুলাই হচ্ছে তৃণমূল নেতৃত্ব সেই শহীদ স্মরণে শহীদদের মালাটোলা দিতে যান। তো সোমবার দিন সকালেও হচ্ছে গিয়েছিলেন আমাদের যে কাজল শেখ, তিনি শহীদদের স্মরণে বাসাপাড়াতে। তা তিনি সেখানে পৌঁছতেই দেখা গেল যে একদল লোকজন ভিড় করে গেছে, কোনো পতাকা টতাকা ছিল না। তো তারা হচ্ছে কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছোড়া শুরু করেন এবং হচ্ছে ডিম ছড়ার পরে কাজল শেখ ভিতরে চলে যান, সেখানে মালাটালা দেন, শহীদ পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। ফিরে বেরিয়ে গাড়ি ওঠার সময় আবার তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয়, যদিও পুলিশ আস্তে আস্তে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয়। প্রচুর পুলিশ মোতায়েন ছিল, কারণ পুলিশ হয়তো বুঝতে পেরেছিল যে কাজল শেখ একটা রাজনৈতিক কর্মসূচিতে আসছে, কারণ তিনি এতদিন গৃহবন্দী থাকতেন, বাড়িতে আসতেন, বাড়ি থেকে আবার অ্যাসেম্বলি যেতেন, কলকাতাতে যেতেন, কিন্তু এখনো পর্যন্ত তার নিজের কেন্দ্রে বা কোথাও তিনি পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিস করেননি। তো এই সময় যেটা হয়েছে, তো ডিম ছোড়া বা এই ঘটনার পরে আপনারা কাজল শেখ যেটা বলেছেন যে কিছু সমাজ বিরোধী হচ্ছে দূর থেকে তাদেরকে ডিম ছুঁড়েছে, ভিতরে তারা আসেনি, তবে বীরভূম পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন
এবং যে বলেছেন যে সমাজ বিরোধী যে বলেছেন, এবং তৃণমূল বা বিজেপি আলাদা করে কিছু বলেননি। এবং বীরভূমের যে বিজেপি নেতা নানুরে তিনি বলেছেন, উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, যে কাজল শেখ হচ্ছে বীরভূমের 1 নম্বর দুষ্কৃতী। সে যে কত অনৈতিক কাজ করেছেন, মানুষ তাই জেগেছে, তাই তারা ডিম মেরেছে। তো এটা বোঝাই যাচ্ছে যে বিজেপির লোকজন এটা করেছে। তো কি ঘটেছিল আমি আপনাদের একটু দেখিয়ে দিই, বা কাজল শেখ এবং উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনে নিন। দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম। তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। কাজল শেখ বীরভূমের 1 নম্বর দুষ্কৃতী। সে কত কি অনৈতিক কাজ করেছে, মানুষ জেগেছে, মানুষ ডিম মেরেছে। দুদিন পরে মানুষ পচা টমেটো। আপনারা শুনলেন তো, এই কাজল শেখের এই ঘটনার পরে অনেকেই কিন্তু বুঝতে পারছে যে ঋতব্রত শিবিরে গিয়েও কিন্তু নিস্তার হচ্ছে না। কারণ হচ্ছে যে ডিম তাকে কিন্তু খেতে হবে। কারণ আপনারা জানেন যে এটা কুণাল ঘোষ অভিযোগ করেন যে ঋতব্রত শিবিরে যারা গিয়েছিলেন বা গিয়েছেন, যে 58-60 জন তারা দাবি করছেন, তাদের 80% লোক হচ্ছে নিজেদের কেন্দ্রে যেতে পারছেন না, নিজেদের কেন্দ্রে গিয়ে কর্মীদের সঙ্গে মিটিং টিটিং করতে পারছেন না, কর্মীদের সঙ্গে দেখা করতে পারছেন না। তারা কার্যত গৃহবন্দী রয়েছেন, কেউ কলকাতায় রয়েছেন, কেউ নিজের জেলাতে ফিরলো, ওই বাড়িতে ঢুকে যাচ্ছেন। এবং পুলিশ মোটামুটি বুঝতে পারছেন পুলিশ প্রোটেকশন তারা পাচ্ছে, যেহেতু ঋতব্রত শিবিরে তারা আছেন। তো কাজল শেখ এই যে সোমবার দিন যেটা ঘটে গেছে, সেটা তিনিও হয়তো বুঝতে পারেননি যে এরকম হবে। কারণ গায়ে তো বর্ম তিনি পরে নিয়েই ছিলেন। ঋতব্রত শিবিরের নাম লেখানো মানে হচ্ছে গায়ে বর্ম পরা, পুলিশ প্রোটেকশন দেবে, ডিম টিম খেতে হবে না। বিজেপি লোকরাও জানবে যে উনি তো ভালো তৃণমূল, উনি তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়েছেন, ঋতব্রত শিবিরে আছেন, মানে তৃণমূল যেটা অভিযোগ করে যে বিজেপির বি টিম বলে, সেই বি টিমে আছেন, তাহলে একে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। কিন্তু একটু সুরতালটা একটু কেটে গিয়েছে নানুরে। তো যাই হোক, এখন কাজল শেখের উপর ব্যক্তিগতভাবে বিজেপির লোকজনের নানুরের রাগটা থাকতে পারে, তারা হয়তো সেই রাগের বই প্রকাশ ঘটিয়েছে। যদিও বিজেপি নেতা বলেছেন যে মানুষ জেগেছে, তাই মানুষ ডিম ছিঁড়েছে, এরপর পচা টমেটো ছুড়বে। তো এখন জানি না এরপরে কার পালা হবে। কারণ হচ্ছে কাজল শেখকে দিয়ে বুঝিয়ে দিল যে এই সব আর এখন বি টিমে থেকেও কিন্তু বাঁচবে না কেউ। যদি বাড়ির ভিতরে থাকে ঢুকে যায় একরকম, কিন্তু বাইরে বেরোলে এসব সমস্যা টমস্যা হতে পারে। জানি না কি কি তারা করবেন, কি অবস্থা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদেরকে প্রোটেকশন দিতে পারবেন কিনা, তিনি আবার শাসক দলকে বলবেন কিনা বা মুখ্যমন্ত্রীকে বলবেন কিনা যে তার শিবিরের বিধায়ককে এইভাবে অপদস্থ হতে হচ্ছে, ডিম খেতে হচ্ছে বিজেপির লোকজনকে, আপনি একটু বকে দিন ওনাদের, যাতে এদেরকে না করা হয়। আমি তো তালিকা দিয়েই দিয়েছি কারা কারা, বা আপনিও দেখেছেন বিধানসভায় কারা কারা আমাদের সঙ্গে আছে, তাদের যাতে একটু বিজেপির লোকজন প্রোটেকশন দেয়, যাতে এইরকম হেনস্থার হাত থেকে তারা মুক্তি পান। এটা হতেই পারে। তো এতে এখন ঋতব্রত শিবিরের এই ডিম থেরাপির ব্যাপার। এরপর আসি লোকসভাতে যে 20 জন তৃণমূল সাংসদ যারা শ্বাসকষ্টে ভুগছিলেন বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে, তৃণমূলে তাদের এত শ্বাসকষ্ট হচ্ছিল, তারা দল পরিবর্তন করে এনসিপিতে যোগদান করেছেন। তো যোগদান করার পরে 20 জনের বিরুদ্ধে যে 19শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ তারা স্পিকারের কাছে গিয়ে এদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছিলেন যে এদের সাংসদ পদ খারিজ করে দেওয়া হোক। কারণ হচ্ছে যে 10 শিডিউল সংবিধানের 10ম তফসিলের 6ষ্ঠ অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে এইভাবে দল পরিবর্তন করা যায় না। যতই তাদের সঙ্গে 2/3 লোকজন থাকুক, ও নামগোত্রহীন দলে এইভাবে ঢুকে পড়া যায় না, বা সেই দলের সাংসদ হয়ে লোকসভায় তাদেরকে স্বীকৃতি দেওয়া যায় না। তাদের সাংসদ পদ খারিজ করার জন্য প্রত্যেকের নামে আলাদা আলাদা করে তারা এফিডেভিট দিয়েছিলেন, এবং কোন গ্রাউন্ডে তারা এই সাংসদ পদ খারিজের দাবি করছে তৃণমূল, সেটা জানানো হয়েছিল চিঠি দিয়ে এবং এফিডেভিট দিয়ে। তারপর স্পিকার বলেছেন তিনি যে সময় বুঝে সিদ্ধান্ত জানাবেন। তো এখন যেটা হয়েছে, প্রায় 19শে জুন জমা দেওয়া হয়েছে। তো 27শে জুলাই পর্যন্ত যেহেতু স্পিকার কোনো সিদ্ধান্ত নেননি, যদিও তাদেরকে হচ্ছে
আলাদা জায়গায় বসতে দিচ্ছে, মানে তৃণমূল যেখানে বসতো সেই জায়গাটা থেকে সিটগুলোকে অদল বদল করা হয়েছে। কিন্তু যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা চেয়েছিলেন যে এনসিপিআই জন্য আলাদা ব্লক, সেটা স্পিকার করেননি, বা তাদেরকে এনসিপিআই বলে যে এনডিএ শরিক হিসেবে আলাদা করে স্বীকৃতি দেননি। তো আজকে তাদের হচ্ছে এনডিএর বৈঠকে যাওয়ার কথা, সেটা তারা যেতে পারেন, সেটার সঙ্গে হাউসের কোনো ব্যাপার নেই, সেটা পলিটিক্যাল সিদ্ধান্ত। কিন্তু যেটা হলো যে এইরকম একটা অবস্থায় ফেলে রাখার জন্য যেহেতু কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না, সেই কারণেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্ররা গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে চিঠি দিয়েছেন যে আপনি এদের বিষয়ে ব্যবস্থা নিন, এইভাবে ফেলে রাখবেন না বিষয়টা নিয়ে। তো এইটা দেওয়ার পরে কাকলি সুধীরদের একটু চাপ বেড়ে গেছে। এখন অনেকেই বলছেন যে এনসিপিআই দলে তাদেরকে স্বীকৃতি দেওয়া স্পিকারের পক্ষে একটু কষ্টকর, কারণ সেক্ষেত্রে তৃণমূল যদি লোকসভায় চলে যায় এটা কিছুটা আইনের বিরুদ্ধে চলে যাবে, গেলে কিন্তু এদের সদস্যপদ খারিজ হয়ে যাবে। এখন রাস্তা একটা বেরিয়েছে যে যদি এই 20 জনকে বিজেপিতে যোগদান করিয়ে দেওয়া যায় তাহলে কোনো অসুবিধা হবে না, যে তারা 2/3 তারা হচ্ছে ভেঙে বেরিয়ে যেতে পারে, বেরিয়ে তারা তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করে যাওয়ার গেলে তাদের এই সমস্যাটা থাকবে না, সদস্যপদটা বেঁচে যাবে। কিন্তু বিজেপির মধ্যে এখন এদেরকে এখনই হচ্ছে দলে ঢোকানোর ব্যাপারে আপত্তি রয়েছে, কারণ যা ওদেরকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যা বাড়ানো, যেটা সামনে যে বিলগুলো আসার কথা, যে লোকসভাতে বা রাজ্যসভাতে এক দেশ এক ভোটের বিল বা ডিলিমিটেশন বিল, তারা চাইছে যে আগে এরা যে বিজেপিকে সমর্থন করুক, বিজেপিকে ভোট দিয়ে বিলগুলোকে পাস করানোর ব্যবস্থা করুন, তারপর হচ্ছে দেখা যাবে। কিন্তু বিজেপির আরেকটা সূত্র থেকে জানা যাচ্ছে যে অনেকের ব্যাপারে এই সাংসদদের জয়েন করানোর ক্ষেত্রে অনেকের ব্যাপারে আপত্তি আছে। কারণ কোনো কোনো সাংসদ বিজেপি সম্পর্কে এমন কটু মন্তব্য করেছিল যাই নিয়ে বিজেপির আরএসএস এর আপত্তি আছে। এর মধ্যে মানে একটা সিংহভাগ অংশই আছে যাদের হচ্ছে বিজেপির দলে ঢোকানো, তাদেরকে সাংসদ বিজেপি সাংসদ হিসাবে নিয়ে নেওয়া, এটা নিয়ে আপত্তি আছে। তাই এমন একটা খেঁচা কলে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়রা পড়ে গেছেন, স্পিকারও তাদের আলাদা করে স্বীকৃতি দিতে পারছেন না, বিজেপি দলেও তাদেরকে এক্ষুনি অনুপ্রবেশ ঘটছে না, বিজেপির মধ্যে আপত্তি আছে। এবং এদেরকে সবাইকে নিয়ে নিলে রাজ্য বিজেপির তরফে হচ্ছে প্রবল বিরোধ শুরু হবে, যেই লোকগুলোকে কেন না হলো, যারা যেমন ছিল তেমন থাক। ওদিকে আবার কেন্দ্রীয় সরকারের তাগিদ রয়েছে এদের ভোটের জন্য। আবার যে এখন যদি স্পিকার কোনো ব্যবস্থা না নেয়, তৃণমূল যদি আবার সুপ্রিম কোর্টে চলে যায় যে স্পিকার হচ্ছে তাদেরকে বহিষ্কার করছে না এবং অনৈতিকভাবে তাদের হচ্ছে লোকসভাতে তাদের কার্যকলাপ করতে দিচ্ছে, এই নিয়ে মহা সমস্যা এবং মানে চাপের মধ্যে পড়ে গেছেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। জানি না এদের ভবিষ্যৎ কি হবে। এখন এইভাবে আগের যে তৃণমূলের আসনে বসতো সেই আসন চেঞ্জ করে তারা বসে থাকবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন সোমবার দিন, সেই চিঠিতে স্পিকার যদি রেসপন্স না করে আবারও তো ফার্দার চিঠি দেবেন, তারপরে তো তারা কোর্টে চলে যাবেন, তখন আবার স্পিকারের চাপ, নানান জটিলতার মধ্যে তারা পড়েছেন দলত্যাগ করে। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এদের ভাগ্য কোন দিকে গড়ায়, কি হয়, বিজেপি নিয়ে নেয় নাকি সদস্যপদ খারিজ হয়ে যায়, কি হবে আগামী কয়েকদিনের মধ্যে সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। নাকি ওই স্পিকার যে অবস্থা আছে সেই অবস্থাতে রেখে দেন, স্পিকার হতে চাইবেন যে তৃণমূল কোর্টে যাক, কোর্ট যা ডিসিশন নেবে সেটা হবে, কিন্তু কোর্টে গেলে এদের সদস্যপদ খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল। দেখা যাক কি হয় ভবিষ্যতে, আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।